ইরাকে মার্কিন জোটের বিমান হামলায় ৩০ আইএস সদস্য নিহত। মসুলের জঙ্গি হামলায় ১৫ ইরাকি পুলিশের মৃত্যু। মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের সামরিক অভিযানের কারণেই ইউরোপে অভিবাসী সংকট দেখা দিয়েছে, মন্তব্য চেক প্রেসিডেন্টের। ভূমধ্যসাগর থেকে আরও ৪০০ অভিবাসী উদ্ধার। তেহরান কখনো পারমাণবিক বোমা বানায়নি এবং ভবিষ্যতেও বানাবে না, ঘোষণা রুহানির। ইরানের পরমাণু চুক্তি মধ্যপ্রাচ্যকে সুরক্ষিত করবে, আশাবাদ কেরির। এবং নয়াদিল্লিতে শুরু হলো বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক। গুরুত্ব পেতে পারে ফেলানী হত্যাকাণ্ড ও সীমান্তে নিরাপত্তা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। ইরাকের বিভিন্ন এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩০ আইএস জঙ্গি নিহত হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানায়। এই অভিযানের মুখে রামাদি এবং ফালুজা থেকে আইএস জঙ্গিরা পিছু হটতে শুরু করেছে বলেও দাবি তাদের। একই দিন ইরাকের মসুলে আইএসের হামলায় ১৫ পুলিশ কর্মকর্তা নিহত হয়। এদিকে ইরাকের আরবিলে তুর্কি বাহিনীর বিমান হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত হবার খবর অস্বীকার করেছে তুরস্ক সরকার। ইরাকের এরবিলের রাস্তায় ইয়াজিদি সম্প্রদায়ের কয়েকশো মানুষ রোববার আহাজারি করে আইএস জঙ্গিদের অত্যাচার নির্যাতনের প্রতিবাদ জানায়। গেল এক বছরে জঙ্গি গোষ্ঠীর সদস্যরা ইরাকের বিভিন্ন এলাকা থেকে ইয়াজিদি কয়েকশো নারীকে জোর করে তুলে নিয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ইচ্ছার বিরুদ্ধে জঙ্গিরা তাদের বিয়ে করেছে। জঙ্গিদের থাবা থেকে রেহাই পায়নি ইয়াজিদি সম্প্রদায়ের শিশুরাও। সদস্য সংখ্যা বাড়াতে জঙ্গি প্রশিক্ষণের জন্য ইয়াজিদি শিশুদের প্রতিনিয়তই অপহরণ করে নিয়ে যাচ্ছে আইএস জঙ্গিরা। আমরা এখানে আমাদের নিরাপত্তা চাইতে এসেছি। আমরা সংখ্যায় কম বলে জঙ্গিরা যখন তখন আমাদের ধরে নিয়ে যাচ্ছে। অপহরণ করে নিয়ে যাওয়া আমাদের নারীদের এখনো কোনো খোঁজ মেলেনি। তাদের উদ্ধারের সরকারও কোনো পদক্ষেপ নিচ্ছে না। জঙ্গি গোষ্ঠীটি রোববার তাদের বিরুদ্ধে চালানো হামলার প্রতিবাদে মসুলের ১৫ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। শুধু তাই নয়, বিদেশি গণমাধ্যমকে সহযোগিতার অভিযোগে মসুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ৪ ছাত্রকেও অপহরণ করে নিয়ে গেছে তারা। নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থীদের আটক ও হত্যার যে প্রক্রিয়া অনুসরণ করছে আইএস, রোববার এই অপহরণ এবং হত্যাকাণ্ডের ঘটনা তারই ধারাবাহিকতা। এর আগে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় বাগদাদের সামাররাতে ৫ আইএস জঙ্গি নিহত হয়। রামাদিতেও আইএস জঙ্গিদের নির্মূলে ইরাকি পুলিশের চালানো অভিযানে ৮ জনের মৃত্যু হয় এবং তাদের ব্যবহৃত ৪টি গাড়ি ধ্বংস করে দেওয়া হয়। একই সময় ফালুজাতেও আইএসের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান। সেখানে নিহত হয়েছে ১৭ জঙ্গি। রোববার কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র জানিয়েছেন, গেল এক মাসে মসুলে প্রায় ৮০০ আইএস জঙ্গি ৩-মুখী হামলায় নিহত হয়েছে। জঙ্গিদের নির্মূলের নামে ইরাক এবং সিরিয়ায় যখন আগুন জ্বলছে, তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি আবারও আইএস জঙ্গিদের উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, খোদ মার্কিন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন তার স্মৃতিকথায় এটি স্বীকার করেছেন। তবে আদৌ হিলারি একথা বলেছেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইরানি নেতার অভিযোগ, মধ্যপ্রাচ্যের দেশগুলোর একনায়কতন্ত্রের প্রথা বিলীন করতেই আইএস গোষ্ঠী সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সামরিক অভিযানের কারণেই ওই অঞ্চলের নাগরিকেরা অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছে বলে মন্তব্য করেছেন চেক রিপাবলিকের প্রেসিডেন্ট মিশেল জেমান। এদিকে ফ্রান্স হয়ে ইউরো টানেল দিয়ে ব্রিটেনে প্রবেশের চেষ্টা গতকালও অব্যাহত ছিল। তাদের ঠেকাতে কেমিক্যাল স্প্রে ব্যবহার করে ফরাসি দাঙ্গা পুলিশ। ভূমধ্যসাগর থেকে নতুন করে প্রায় ৪০০ নৌকারোহী অভিবাসীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। রোববার ২০০-রও বেশি অভিবাসী ব্রিটেন যাওয়ার জন্য ফ্রান্সের ক্যালে থেকে ইউরো টানেলে প্রবেশের চেষ্টা করে। এ সময় তারা টানেলের প্রবেশমুখ ঘিরে রাখা কয়েকটি কাঁটাতারের বেড়াও ভেঙে ফেলে। ফরাসি দাঙ্গা পুলিশ রাসায়নিক স্প্রে ও কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। সম্প্রতি ইউরো টানেল দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন ও ফ্রান্স সরকার। একই দিন ভূমধ্যসাগর থেকে নতুন করে প্রায় ৪০০ অভিবাসীকে উদ্ধার করে ইতালির সিসিলি বন্দরে নিয়ে এসেছে ইতালির কোস্টগার্ড। জাতিসংঘের শরণার্থী বিষয়ক কর্মকর্তারা জানান, উদ্ধারকৃতরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক এবং তাদের মধ্যে ৭৫ জন নারী ও শিশু রয়েছে।
এর আগে শনিবার প্রায় 1800 অভিবাসীকে সাগর থেকে উদ্ধার করে ইতালি, যাদের মধ্যে অন্তত 5 জন মারা যায়। এদের বেশিরভাগই ইরিত্রিয়ার নাগরিক। এদের মধ্যে 4 জন অন্তঃসত্ত্বা নারীকে আমরা ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করেছি। আরো কয়েকজনের পায়ের অবস্থা খুবই খারাপ। সম্ভবত লিবিয়ার দীর্ঘ মরুভূমি পাড়ি দিতে গিয়ে তাদের এই অবস্থা হয়েছে। ভূমধ্যসাগর অবৈধ অভিবাসী শরণার্থীদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে। গত বছর 3500-এরও বেশি মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা যায়। এ বছরেরই মধ্যে প্রায় 2000 অভিবাসীর প্রাণ গেছে। এসব অভিবাসীর অধিকাংশই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। যুদ্ধ ও অভাবের হাত থেকে বাঁচতে এবং উন্নত জীবনের আশায় তারা মৃত্যুর ঝুঁকি নিয়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়। এ পরিপ্রেক্ষিতে চেক রিপাবলিকের প্রেসিডেন্ট মিলোস জেমান অভিযোগ করলেন, অভিবাসীদের এই ইউরোপমুখী স্রোতের জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানই দায়ী। চেক সংবাদপত্র বেলসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, সিরিয়া ও লিবিয়ায় আইনের শাসন ও নিরাপত্তা প্রতিষ্ঠার কথা বলে গোপনে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার চেক রিপাবলিকের একটি শরণার্থী শিবিরের বাইরে পুলিশের সাথে অভিবাসীদের সংঘর্ষের ঘটনা ঘটলে জেমান বলেন, অভিবাসীদের এ ব্যবস্থা পছন্দ না হলে তারা যেখান থেকে এসেছে সেখানে চলে যেতে পারে। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। ইরান কখনোই পারমাণবিক বোমা বানায়নি এবং ভবিষ্যতেও বানানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে 6 জাতিগোষ্ঠীর প্রতি দ্রুত ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এদিকে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের পরমাণু চুক্তির ফলে মিশর সহ এর আশপাশের অঞ্চল সুরক্ষিত থাকবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। 2009 সালের পর প্রায় 6 বছর শেষে পুরনো মিত্র মিশরের সঙ্গে কৌশলগত আলোচনার জন্য রোববার রাজধানী কায়রো পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে বৈঠকে ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর পরমাণু চুক্তির বিষয়ে আশ্বস্ত করেন তিনি। কেরি বলেন, ইরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। এই অঙ্গীকার পূরণ হলেই পরমাণু চুক্তি কার্যকর করা হবে। ভিয়েনা আলোচনার মধ্য দিয়ে আমরা ইরানের সঙ্গে যে চুক্তিতে পৌঁছেছি তা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। ইরান কখনোই মিশর বা সৌদি আরবের মতো আমাদের মিত্র রাষ্ট্রগুলোর কোনো ক্ষতি করতে পারবে না। এটা নিশ্চিত করতেই আমরা এই চুক্তি করেছি। প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের চুক্তি সিরিয়া ও ইয়েমেনের মতো আঞ্চলিক সংকটগুলোর দ্রুত সমাধানে সহযোগিতা করবে বলে জানান তিনি। পারমাণবিক বোমা বানানোর কোনো সম্ভাবনা ইরানের নেই উল্লেখ করে পশ্চিমা বিশ্বকে দ্রুত পরমাণু চুক্তি কার্যকর করার আহ্বান জানান তিনি। পশ্চিমা বিশ্ব যদি ভাবে এই চুক্তির মধ্য দিয়ে তারা আমাদের পরমাণু বোমা বানানোর পরিকল্পনা ভেস্তে দিয়েছে, তবে তাই ভেবে খুশি থাকুক তারা। সত্যিকার অর্থে আমাদের এমন কোনো পরিকল্পনাই ছিল না। আমরা এই চুক্তি করেছি যাতে ইরানের ওপর থেকে তারা সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়। চুক্তি কার্যকরের মধ্য দিয়ে তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পরমাণু আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ওপেক ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার 1 সপ্তাহের মধ্যে তাদের তেল উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী। দৈনিক প্রায় 5 লাখ ব্যারেল তেল উৎপাদন করার ক্ষমতা ইরানের রয়েছে বলেও জানান তিনি। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। এদিকে জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়লে তারা তাদের একটি ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। তবে ফিলিস্তিনিরা জানায়, সম্প্রতি ইসরায়েলি পুলিশের গুলিতে 3 কিশোর নিহত হওয়ার ঘটনায় তারা আল-আকসা মসজিদের কাছে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গেলে তাদেরকে বাধা দেয় সশস্ত্র ইসরায়েলি পুলিশ। এরপরই তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পশ্চিম তীরের 18 মাসের শিশুকে পুড়িয়ে মারার ঘটনায় এখনো শোকে স্তব্ধ ফিলিস্তিনিরা। এই ধরনের দুঃখজনক ঘটনা এড়াতে ফিলিস্তিনি ও ইসরায়েল প্রশাসনকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছে শিশুটির পরিবার সহ দৌমা গ্রামের মানুষরা। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের একটি শান্তিপূর্ণ সমাধান না হলে এ ধরনের সহিংসতা চলতেই থাকবে বলেও জানান তারা। রোববার শিশুটির দাদা গণমাধ্যমকে জানান, আর কোনো শিশু যাতে এভাবে প্রাণ হারাতে না হয় সেজন্য দু দেশের মানুষ ও সরকারকে উদ্যোগী হতে হবে। প্রতিবেশী দেশ হিসেবে সৌহার্দ্যের সম্পর্ক গড়ে তুলতে পারলেই
পরিবারসহ মানুষজন শান্তিতে বসবাস করতে পারবে বলে জানান ফিলিস্তিনবাসী। ইসরায়েলের জেরুজালেমে সমকামীদের শোভাযাত্রায় ইহুদি মৌলবাদীদের ছুরিকাঘাতে আহত 6 জনের মধ্যে 16 বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার শিরা বাঙ্কি নামের ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। শিরার মৃত্যুর পর তার সহপাঠী ও শিক্ষক সহ কয়েকশো মানুষ জেরুজালেমে মোমবাতি জ্বালিয়ে শোক ও স্মরণ সভা করেছে। গত বৃহস্পতিবার উগ্র ইহুদিবাদী ইয়াশাই লিসেল জেরুজালেমে অনুষ্ঠিত সমকামীদের শোভাযাত্রায় এলোপাতাড়ি ছুরি চালায়। এর আগে 2005 সালেও সমকামীদের শোভাযাত্রায় ছুরিকাঘাতে 3 জনকে জখম করে ইয়াশাই লিসেল। মাত্র 3 সপ্তাহ আগে জেল থেকে ছাড়া পায় সে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর আলোচনায় রি-ইউনিয়ন দ্বীপের সৌন্দর্য। সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ল লাভা উদগীরণের অপার্থিব দৃশ্য। নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক আজ শুরু হয়েছে। দিল্লিতে বিএসএফ এর সদর দপ্তরে আয়োজিত 4 দিনের এই বার্ষিক বৈঠকে ফেলানি হত্যাকাণ্ড ও সীমান্ত এলাকায় চোরাচালান সহ বিভিন্ন দুর্নীতি রোধে করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সেই সঙ্গে সন্ত্রাসবাদ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে দুই দেশের সম্মিলিত উদ্যোগ নিয়ে আলোচনা হবে। এর আগে সম্মেলনে যোগ দিতে রোববার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের নেতৃত্বে 22 সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল নয়াদিল্লিতে পৌঁছান। বৈঠকে বিএসএফ মহাপরিচালক মেজর জেনারেল ডি.কে. পাঠক সহ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বৈঠকের শেষ দিন আগামী বৃহস্পতিবার সম্মেলনে গৃহীত যৌথ সিদ্ধান্তের দলিল স্বাক্ষরিত হবে। ভারতের পশ্চিমবঙ্গ, মণিপুর ও ওড়িশায় গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ মারা গেছেন। ঘরবাড়ি হারিয়ে অসহায় পরিস্থিতির মুখে পড়েছেন এসব অঞ্চলের 2 লাখেরও বেশি মানুষ। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও সিন্ধু প্রদেশে বন্যার কারণে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। সোমবার এনডিটিভি জানায়, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও মণিপুর রাজ্যে বহু মানুষের প্রাণহানি ছাড়াও হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়া জম্মু কাশ্মীরের লে গ্রামের সব স্থাপনাই ধ্বংস হয়ে গেছে বলে জানানো হয়। এরই মধ্যে বন্যা কবলিত বিভিন্ন এলাকার 5 লাখেরও বেশি মানুষকে রিলিফ ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে। সার্বক্ষণিক সেবার জন্য 200-রও বেশি মেডিকেল টিম এবং 120টি নৌকা প্রস্তুত আছে বলে জানিয়েছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। তবে কিছু কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানায় রয়টার্স। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলের ঘরবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়ছেন বহু মানুষ। এ পরিস্থিতিতে শত শত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। कि मेरे पीछे बहुत तेजी से पानी चल रहा है, दरिया की सतह में मुसलसल। প্রবল বাতাসের কারণে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেনের বনাঞ্চলে দাবানল দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে। আগুন নিয়ন্ত্রণে কয়েকশো দমকল কর্মীর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও হেলিকপ্টারের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুনে আশপাশের কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও ওই এলাকায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের ইভেন সাপির এলাকায় ভয়াবহ দাবদাহের কারণে বনে আগুন ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও হুমকির মুখে রয়েছে ওই এলাকার কয়েকশো ঘরবাড়ি। গত কয়েকদিনে জেরুজালেমে তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। এদিকে পঞ্চম দিনেও নেভানো যায়নি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার জাতীয় উদ্যানে ছড়িয়ে পড়া দাবানল। এ আগুন নিয়ন্ত্রণে আনার আগে রোববার নতুন করে দাবানল শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ার লস প্যারেডস ন্যাশনাল ফরেস্টে। রোববার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই উদ্যানে আগুন ছড়িয়ে পড়ার পর অন্তত 100 একর এলাকা পুড়ে গেছে। স্থানীয়দের কাছে দাবানল শেরো ফায়ার নামে পরিচিত। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। জলবায়ু পরিবর্তন রোধে কঠোর পরিকল্পনা ক্লিন পাওয়ার প্ল্যান আজ প্রকাশ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
বিবিসি সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ওবামার পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণের হার 32% কমিয়ে আনা হবে। এদিকে জলবায়ু পরিবর্তন রোধে নতুন পরিকল্পনা প্রকাশের আগেই এর বিরোধিতা করেছেন মার্কিন জ্বালানি ব্যবসায়ীরা। তারা বলছেন, নতুন পরিকল্পনাটি বাস্তবায়ন হলে কয়লা সহ অন্যান্য জ্বালানি ব্যবসা হুমকির মুখে পড়বে এবং এর ফলে বিদ্যুতের দাম বেড়ে যাবে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় পাওয়ার প্ল্যান্টগুলো থেকে। কানাডায় আগামী 19 অক্টোবর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। এ ঘোষণার মধ্য দিয়ে প্রায় এক দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা হার্পার রোববার 11 সপ্তাহব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিন রানী এলিজাবেথের প্রতিনিধি গভর্নর জেনারেল ডেভিড জনসনের সাথে দেখা করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। জনমত জরিপ বলছে, এবারের নির্বাচনে হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে 2006 সাল থেকে সরকার পরিচালনার দায়িত্বে থাকা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। আর প্রধানমন্ত্রী হার্পারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে প্রায় এক দশক ধরে চলা দেশটির ভঙ্গুর অর্থনীতি। রোববার পশ্চিম ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিউনিয়নের সেন্ট ডেনিস শহরের কাছে খুঁজে পাওয়া ধাতব খণ্ডটি বিমানের দরজা নয় বলে জানিয়েছে মালয়েশিয়া বিমান পরিবহন কর্তৃপক্ষ। তবে খুঁজে পাওয়া বিমানের পাখার খণ্ডটি বোয়িং 777 এর বলে নিশ্চিত করেছেন তারা। এদিকে রিউনিয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্বীপটির উপকূলে ভেসে আসা নতুন আরও কিছু বিমানের ধ্বংসাবশেষ তারা উদ্ধার করেছেন, যা পর্যবেক্ষণের জন্য সংরক্ষণ করছে ফরাসি কর্তৃপক্ষ। নয়নাভিরাম সৌন্দর্য আর পর্যটকদের আকর্ষণ স্থলের নাম ফ্রান্সের রিউনিয়ন দ্বীপ। মাদাগাস্কারের 370 মাইল পূর্বে অবস্থিত এই দ্বীপটি এখন বিশ্ববাসীর নজর কাড়ছে আরও এক কারণে। গত বুধবার দ্বীপটির উপকূলে বিমানের ডানার প্রায় 8 ফুট দীর্ঘ একটি অংশ উদ্ধার করা হয়, যা 16 মাস আগে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 হতে পারে বলে ধারণা দৃঢ় হচ্ছে সেখানকার বাসিন্দাদের মনেও। বিমানটি নিয়ে রহস্য হচ্ছে, আসলে সেটি দুর্ঘটনায় পড়েছিল নাকি মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছিল, কারণ ভারত মহাসাগরের উপর এসে এটি অন্য গন্তব্যে যাত্রা শুরু করেছিল। আমার ধারণা যে ধাতব অংশটি খুঁজে পাওয়া গেছে তা MH370, আর তাহলে অন্তত বিমানের আরোহীদের স্বজনরা জানতে পারবে তাদের আপনজনদের ভাগ্যে কি ঘটেছিল। সাধারণ মানুষের এমন ধারণাকে সমর্থন দিয়ে মালয়েশীয় বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, খুঁজে পাওয়া বিমানের পাখার খণ্ডটি বোয়িং 777 এরই। আর যেহেতু ওই অঞ্চলে আগে কখনো কোনো বোয়িং 777 বিমান বিধ্বস্ত হয়নি, তাই সেটি মালয়েশীয় ফ্লাইট 370 হওয়ারই সম্ভাবনাই বেশি। বুধবার যে খণ্ডটি রিউনিয়ন দ্বীপের কাছে পাওয়া গেছে তা বোয়িং 777 এর, এ বিষয়ে আমরা নিশ্চিত। ফ্লাইট MH370 একই মডেলের বিমান ছিল, তবে খুঁজে পাওয়া টুকরোটি নিখোঁজ বিমানেরই কিনা সে বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আরও ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার জন্য ওই অঞ্চলে ব্যাপক আকারে অভিযান শুরু করা হয়েছে। এদিকে রোববার ইউনিয়ন দ্বীপের উপকূলীয় সেন্ট ডেনিস শহরের কাছে খুঁজে পাওয়া দরজা সদৃশ বস্তুটি বিমানের নয়, ঘরের দরজা বলে জানিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ। তবে ওই অঞ্চলে অভিযানের ব্যাপ্তি বাড়ার সাথে সাথে বেশ কিছু বিমান সংশ্লিষ্ট বস্তু খুঁজে পাওয়া গেছে, যা পর্যবেক্ষণের জন্য পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় ফরাসি পুলিশ। তাসমিন রুমা, সময় সংবাদ। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় উঠে এসেছে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিউনিয়ন। একটি বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর একই সঙ্গে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে রিউনিয়ন দ্বীপের সৌন্দর্য। বিশেষ করে এ দ্বীপের সক্রিয় আগ্নেয়গিরি পিটন দে লা ফোর্নেস থেকে লাভা উদ্গীরণের সৌন্দর্য ধরা পড়েছে একদল সাংবাদিকের ক্যামেরায়। রিউনিয়ন দ্বীপের আকাশ রাঙা হয়ে উঠেছে জলজলে লাভা স্রোতের লাল আলোয়। এ যেন এক অপার্থিব দৃশ্য। নদীর স্রোতের মতো এঁকে বেঁকে চলেছে যেন আগুনের স্রোত। রিউনিয়নের পিটন দে লা ফোর্নেস আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বের হওয়া অগ্নুৎপাতের দৃশ্য এটি। আনুমানিক 5,30,000 বছরের পুরনো এই আগ্নেয়গিরিটি হাওয়াই, ইতালি বা অ্যান্টার্কটিকার আগ্নেয়গিরিগুলোর মতোই সক্রিয়। এ নিয়ে এবছর 3 বার লাভা উদ্গীরণ হলো আগ্নেয়গিরিটি থেকে। 3 দিন লাভা উদ্গীরণের পর রোববার বন্ধ হয় অগ্নুৎপাত। তবে এটি খুব বিপজ্জনক আগ্নেয়গিরি নয়, এমনটি জানিয়েছেন স্থানীয়রা।
ভারত মহাসাগরে অবস্থিত মাদাগাস্কার দ্বীপ থেকে ৩৭০ মাইল পূর্বে অবস্থিত রিইউনিয়ন দ্বীপের নয়নাভিরাম সৌন্দর্যের কথা খুব কম সংখ্যক মানুষই হয়তো জানেন। আগ্নেয়গিরি ছাড়াও সমুদ্রের স্বচ্ছ পানি আর বালুময় সৈকতের সৌন্দর্য আকৃষ্ট করে পর্যটকদের। একদিকে মাইলের পর মাইল সবুজ পাহাড়, অন্যদিকে কাঁচের মতো স্বচ্ছ সমুদ্রের পানি মোহিত করে রাখে প্রকৃতিপ্রেমীদের। এছাড়াও সমুদ্রের গভীরে প্রবাল আর জলজ প্রাণীর রহস্যময় ভুবন তো আছেই। ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির আয়তনের অর্ধেক এ দ্বীপটি মরিশাস এবং মালদ্বীপের মতোই পছন্দের জায়গা অনেক ভ্রমণ পিপাসুর কাছে। একসময় সার্ফারদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত ছিল এ দ্বীপ। তবে হাঙরের আক্রমণে বিভিন্ন সময়ে সার্ফাররা প্রাণ হারানোর কারণে এখন সীমিত এলাকায় সার্ফিং করার অনুমতি দেয় সেখানকার কর্তৃপক্ষ। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর সারা পৃথিবীর মনোযোগের কেন্দ্রে চলে আসা প্রায় ৮,৪৫,০০০ অধিবাসীর ছোট্ট এই দ্বীপটির সৌন্দর্যের কথা বিশ্ববাসী জানবে এবং প্রতি বছর আরও বেশি পর্যটক দ্বীপটি ভ্রমণে আসবে, এমনটি প্রত্যাশা দ্বীপের বাসিন্দাদের। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক সাংবাদিক। রোববার রাতে নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। চয়ন সরকার রাজ্যের উত্তরাঞ্চলের বাংলা দৈনিক পত্রিকা উত্তরবঙ্গ সরকার সংবাদের সাংবাদিক হিসেবে কাজ করছিলেন। নিখোঁজের দিন রাতেই আলিপুরদুয়ারের কাছে সলসোলাবাড়ি এলাকায় তার বাইক পাওয়া যায়। স্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয় চয়ন সরকারের পার্স ও নোটবুক। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ভর্তি বাণিজ্যে তৃণমূল ছাত্র পরিষদের সংশ্লিষ্টতা নিয়ে প্রতিবেদন লেখার কারণে চয়ন সরকারকে হুমকি দেওয়া হচ্ছিল। সাংবাদিক নিখোঁজ হওয়ার ঘটনায় পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বামফ্রন্ট ২৪ ঘন্টার হরতাল ডেকেছে। এরই মধ্যে ঘটনা তদন্তভার সিআইডির হাতে হস্তান্তর করা হয়েছে। ভারতের পার্লামেন্টে অচল অবস্থা দূর করতে সব দলের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু। মঙ্গলবার এই আহ্বান জানান তিনি। ভারতীয় সময় বেলা ১২টায় শুরু হয় এই বিশেষ বৈঠক। বিভিন্ন অভিযোগে ভারতের ক্ষমতাসীন দলের ৩ নেতা বসুন্ধরা রাজি, সুষমা স্বরাজ ও শিবরাজ চৌহানের পদত্যাগ দাবি করে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিরোধী নেতাদের এই অভিযোগ প্রত্যাখ্যান করে সরকার। ক্ষমতাসীন দলের ৩ নেতা পদত্যাগ না করলে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী। ভারতীয় পার্লামেন্ট সৃষ্টি হওয়া অচল অবস্থা কাটিয়ে উঠতে বর্তমানে বৈঠক চলছে। ১৬৩ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। রোববার করাচির মালির কারাগার থেকে মুক্তি পান তারা। জেল কর্তৃপক্ষ জানান, তাদের কারাগারে ৬৬০ জন ভারতীয় বন্দী আছেন, যাদের অধিকাংশই পেশায় জেলে। মুক্তি পাওয়াদের মধ্যে ৫টি শিশুও রয়েছে। কারাগার থেকে মুক্তি পাওয়ার সময় তাদেরকে উপহার এবং ভারতে যাওয়ার খরচ দেয়া হয়। খুব শিগগিরই বাকি ভারতীয় বন্দীদের মুক্তি দেওয়ার কথা জানায় ইসলামাবাদ। বিনা অনুমতিতে পাকিস্তানের জলসীমায় প্রবেশের কারণেই প্রায়ই সাজা ভোগ করতে হয় ভারতীয় জেলেদের। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার ভারতের পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি এবং মান্দি সেক্টরে পাক সেনারা কোনো ধরনের উস্কানি ছাড়াই গুলি চালায় বলে দাবি করে ভারতের প্রতিরক্ষা দপ্তর। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এর প্রতিক্রিয়ায় বিএসএফ সদস্যরা পাল্টা গুলি চালায়। গত মাসে রাশিয়ার সফরকালে পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ শুরু হলেও সীমান্তে উত্তেজনাকে কেন্দ্র করে সম্প্রতি নয়াদিল্লি ইসলামাবাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর দুটি গির্জার বাইরে বোমা হামলা হয়েছে, তবে এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন। রোববার নিউ মেক্সিকোর ক্রুসেস এলাকার ক্যালভারি ব্যাপটিস্ট চার্চে বাইরে প্রথমে বোমা হামলাটি হয়। গির্জার প্রবেশপথে চালানো এ হামলায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার ২০ মিনিটের মাথায় একই এলাকার হলি ক্রস ক্যাথলিক চার্চের বাইরে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এ ঘটনার পরপরই চার্চ দুটি বন্ধ করে দিয়েছে পুলিশ। দুটি বোমা একই ধরনের এবং আগে থেকেই গির্জার বাইরে পেতে রাখা হয়েছিল বলেও জানায় তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর অপহরণ করা ১৭৮ জনকে উদ্ধারের কথা জানিয়েছে সেনাবাহিনী। রোববার নাইজেরিয়া সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলের বর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১০১ জন শিশু এবং বাকিরা সবাই নারী। তবে গেল বছর চিবুক থেকে অপহরণ করা স্কুল ছাত্রীদের ব্যাপারে এখনও কিছু জানায়নি সেনাবাহিনী।
অভিযানে বোকো হারামের এক কমান্ডারকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। এছাড়া রোববার বিমান হামলায় জঙ্গি গোষ্ঠীর একটি বড় অংশ নিহত হয়েছে বলেও গণমাধ্যমকে জানানো হয়েছে। গেল এক বছরে নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর হামলায় 5,500 মানুষের মৃত্যু হয়েছে। মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ থাকলেও দুই দেশ আবার সম্পর্কের শক্ত ঘাঁটিতে ফিরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। রোববার কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামে শুক্রির সঙ্গে কৌশলগত সংলাপ শেষে সংবাদ সম্মেলনে কেরি আরও বলেন, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক সময়ে সৃষ্ট ফাটল দ্রুত মেরামতে এই সংলাপ ভূমিকা রাখবে। কেরির এই সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখছে কায়রো। লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ অশান্ত হয়ে পড়লেও মিশরকে স্থিতিশীল রাখার বিষয়ে প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল সিসির প্রশংসা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির মানবাধিকার পরিস্থিতি ও উৎখাত হওয়া প্রেসিডেন্ট মুরসির সংগঠন মুসলিম ব্রাদারহুডের প্রতি সরকারি নিপীড়নের কঠোর সমালোচনাও করে আসছে হোয়াইট হাউস। মেক্সিকো একজন চিত্র সাংবাদিককে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে শত শত মানুষ। রোববার মেক্সিকোর এক আইনজীবী তার হত্যার বিষয়টি নিশ্চিত করার পর মেক্সিকো শহর ও জালাপায় এ বিক্ষোভ সমাবেশ করা হয়। গত শুক্রবার রাজধানীর বাইরে থেকে 31 বছর বয়সী রুবিন এসপিনোসা নামে ওই চিত্র সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ভেরাক্রুজ রাজ্যের সমাজ সংস্কারক আন্দোলনের ওপর ডকুমেন্ট তৈরি করতেন। এরপর পূর্ব ভেরাক্রুজ রাজ্যের গভর্নর তাকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে 1 মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানান। 2010 সাল থেকে এ পর্যন্ত রাজ্যটিতে 11 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ভারতের বিহার রাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 3 তীর্থযাত্রী। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও অন্তত 2 জন। পুলিশ জানায়, রোববার দেশটির উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ডের একটি মন্দিরে তীর্থ করতে যাওয়ার সময় বিহার রাজ্যের মুজাফফরপুর হাজিপুর মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ওই 3 তীর্থযাত্রী। এই ঘটনায় আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ মুজাফফরপুর হাজিপুর মহাসড়ক কয়েক ঘন্টার জন্য অবরোধ করে রাখেন। মুম্বাই ছবিপাড়ার চলচ্চিত্র বজরঙ্গি ভাইজান আলোচনায় আসার পর পাকিস্তানে আটকে পড়া এক ভারতীয় নারীর ঘটনা সরকারের নজরে এসেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই টুইটার বার্তায় বলেন, এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দুই দেশের প্রশাসনের টনক নড়িয়ে দিয়েছেন সালমান খান। অনেকটা বজরঙ্গি ভাইজানের গল্পের মতোই ভারতীয় মেয়ে গীতা মাত্র 9 বছর বয়সে দুর্ঘটনাবশত সীমানা পেরিয়ে পৌঁছে যায় পাকিস্তানে। সেখানেই এক সমাজ কল্যাণ কর্মীর বদৌলতে করাচিতে একটি পরিবারে আশ্রয় মেলে গীতার। বর্তমানে 23 বছরে পা দিয়েছেন গীতা। ভারত ও পাকিস্তানে বজরঙ্গি ভাইজান চলচ্চিত্রের সাফল্যের কারণে গীতাকে ভারতে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে নয়াদিল্লি। মুক্তি পেয়েই হলিউড বক্স অফিসের শীর্ষস্থান দখল করে নিয়েছে জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল সিরিজের নতুন ছবি মিশন ইম্পসিবল রুজ নেশন। এছাড়াও বক্স অফিসের শীর্ষ 5 ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেঞ্চার কমেডি ঘরানার ছবি ভ্যাকেশন। চলুন দেখে আসি এ সপ্তাহের হলিউড বক্স অফিসের শীর্ষ 5 ছবির তালিকায় রয়েছে কোন ছবিগুলো। এ সপ্তাহের হলিউড বক্স অফিসের শীর্ষ 5 ছবির তালিকার 5 নম্বর অবস্থানে রয়েছে গত সপ্তাহে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন কমেডি ছবি পিক্সেল। জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার অভিনীত এই ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় করেছে $1,04,00,000 মার্কিন। These are your ghosts. মার্কিন ডলার। Dreams come true. Respect. Power. Banana. The suit has power. You have to learn how to control it. মুক্তির পর টানা 2 সপ্তাহ বক্স অফিস রাজত্ব করলেও তৃতীয় সপ্তাহে এসে বক্স অফিসের 3 নম্বর অবস্থানে নেমে গেছে মার্ভেল কমিক্সের নতুন ছবি অ্যান্টম্যান। You have superhuman strength. You
পল রুড অভিনীত মার্ভেলের নতুন এই ছবিটির গত সপ্তাহের আয় 1,26,00,000 মার্কিন ডলার, আর মুক্তির পর গত 3 সপ্তাহে বিশ্বব্যাপী ছবিটির আয় 13,21,00,000 মার্কিন ডলার। It's gonna blow up in your face and destroy everyone you care about. Here we come. What the hell is that? That's a 2015 Tartan Prancer. It's the Honda of Albania. Let's hit the road. হলিউড বক্স অফিসের এ সপ্তাহের শীর্ষ 5 ছবির তালিকার 2 নম্বর অবস্থানে রয়েছে শুক্রবার মুক্তিপ্রাপ্ত অ্যাডভেঞ্চার কমেডি ছবি ভ্যাকেশন। বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবির সঙ্গে পাল্লা দিয়ে উদ্বোধনী সপ্তাহে ঠিকই বক্স অফিসে জায়গা করে নিয়েছে এড হেলমস অভিনীত ভ্যাকেশন ছবিটি। মুক্তির পর প্রথম 3 দিনে ছবিটির আয় 1,49,00,000 মার্কিন ডলার। You take your family to Wally World. Never let that go. You have to get through 12 feet of concrete and 70,000 gallons of pressurized water. অনেকটা প্রত্যাশিতভাবে এ সপ্তাহের বক্স অফিস তালিকার শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে হার্টথ্রব অভিনেতা টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবল সিরিজের নতুন ছবি মিশন ইম্পসিবল রুজ নেশন। 4 বছর পর শুক্রবার মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল সিরিজের এই ছবিটি উদ্বোধনী দিনেই আয় করে নেয় 2,03,00,000 মার্কিন ডলার, আর মুক্তির পর প্রথম 3 দিনে ছবিটির আয় 5,60,00,000 মার্কিন ডলার। সেই সঙ্গে আগামী কয়েক সপ্তাহ বেশ দাপটের সঙ্গেই বক্স অফিস শাসন করার আভাসও দিচ্ছে মিশন ইম্পসিবল রুজ নেশন ছবিটি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরাকে মার্কিন জোটের বিমান হামলায় 30 আইএস সদস্য নিহত। মসুলের জঙ্গি হামলায় 15 ইরাকি পুলিশের মৃত্যু। মধ্যপ্রাচ্যে পাশ্চাত্যের সামরিক অভিযানের কারণে ইউরোপে অভিবাসী সংকট দেখা দিয়েছে, মন্তব্য চেক প্রেসিডেন্টের। ভূমধ্যসাগর থেকে আরো 400 অভিবাসী উদ্ধার। তেহরান কখনো পারমাণবিক বোমা বানায়নি এবং ভবিষ্যতেও বানাবে না, ঘোষণা রুহানির। ইরানের পরমাণু চুক্তি মধ্যপ্রাচ্যকে সুরক্ষিত করবে, আশাবাদ কেরির। এবং নয়াদিল্লিতে শুরু হলো বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক। গুরুত্ব পেতে পারে ফেলানি হত্যাকাণ্ড ও সীমান্তে নিরাপত্তা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।